মোহাম্মদ সেলিম তাকে ডেডলাইন দেওয়া হলো। সেই ডেডলাইনে 7ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হলো মোহাম্মদ সেলিমকে। সেই ডেডলাইন কেন পেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম? কে বা তাকে এই ডেডলাইন দিল? এমন একটা পরিস্থিতিতে মোহাম্মদ সেলিমকে ডেডলাইনটা দিল কে? মোহাম্মদ সেলিমকে ডেডলাইনটা কে দিলেন? কারা দিলেন? কিসের ডেডলাইন? 7ই মার্চের পর ঠিক কি ঘটবে? এই জায়গাটাতেই আজকের আসল আলোচনা। আসন্ন 2024-এর বিধানসভা নির্বাচনে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম এর সঙ্গে জোট চাইছেন। নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আজকে আবার সেই বিশেষ প্রতিবেদন রাজনীতি নিয়ে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মানেই রাজনীতির আবহ তৈরি হয়ে যাওয়া, এবং সমীকরণগুলো এই মুহূর্তে বড় বেশি জোরালো হচ্ছে। কে দল ত্যাগ করছেন, কে দলে ফিরে আসছেন, কে নতুন দল তৈরি করছেন, এই ধরনের খবর আপনারা আমাদের প্রতিবেদনে পেয়ে থাকেন। আজকের প্রতিবেদনেও আমরা তেমনই এক গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। ইতিমধ্যেই আমরা জানিয়ে দিয়েছি যে বাম এবং আইএসএফ জোট হচ্ছেই। মোহাম্মদ সেলিমও বলেছেন, নওশাদ সিদ্দিকীও জানিয়ে দিয়েছেন, জোট হচ্ছেই। এবারে জোটের জন্য যা স্যাক্রিফাইস করার, যা কিছু করার আইএসএফও করতে রাজি। আলিমুদ্দিনের সবচেয়ে এই মুহূর্তে শীর্ষ নেতৃত্ব সিপিআইএমের, তারাও বলেছেন রাজি। কংগ্রেস এবার বামেদের হাত ধরেনি। এমন পরিস্থিতিতে যখন বাম আইএসএফ জোট কিভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াইয়ে যাবে সেই মাটি একটু একটু করে তৈরি করছে, ঠিক সেই সময় মোহাম্মদ সেলিম তাকে ডেডলাইন দেওয়া হলো। সেই ডেডলাইনে 7ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হলো মোহাম্মদ সেলিমকে। সেই ডেডলাইন কেন পেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম? কে বা তাকে এই ডেডলাইন দিল? কেনই বা ডেডলাইন পেলেন? এমনিতেই প্রতিকূল এখন অতীত। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে বিষোদ্গার করে, তার বিরুদ্ধে লবিবাজির কথা বলে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন প্রতিকুর রহমান। আরো অনেকগুলো নাম উস্কে দিয়ে গেছেন প্রতিকুর। কখনো সৃজন ভট্টাচার্যের কথা বলেছেন, কখনো দীপশিতার কথা বলেছেন। বিভিন্ন নেতা নেতৃত্বের বা কমরেডদের কথা বলে সেলিমের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে দল ছেড়েছেন প্রতিকুর, এখন তৃণমূলের নেতা। এমন একটা পরিস্থিতিতে মোহাম্মদ সেলিমকে ডেডলাইনটা দিল কে? এবং 7ই মার্চ পর্যন্ত মোহাম্মদ সেলিমের হাতে সময় রয়েছে। তার মধ্যে কি করতে হবে তাকে, সেটা নিয়েই আজকের এই গোটা প্রতিবেদনটা। একটা সময় আইএসএফ এর সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। আইএসএফ বলেছিল 73 থেকে 75টা আসন লাগবে। বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম জানিয়ে দেয় জোটের দিকটাও বুঝতে হবে। আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এছাড়াও অন্যান্য বাম সহযোগী দল, তাদেরকেও আসন ছাড়তে হবে। সিপিএমকে নিজেও লড়তে হবে। ফলে জোটের জন্য কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস লেভেলটা নেমে আসে 43-44-এ। তারপরেও সিপিএম জানায় যে ফরওয়ার্ড ব্লকের একটা বড় আপত্তি রয়েছে আইএসএফকে বামফ্রন্টের সঙ্গে এই জোটে নেওয়াতে। পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লককে বোঝায় সিপিআইএম যে এমনটা করলে চলবে না, বরং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সঙ্গে নিলে বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো হবে। কারণ নওশাদ সিদ্দিকী এবং তার দলের যে জনপ্রিয়তা, নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকে সামনে রেখে অবশ্যই বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট হওয়া দরকার। সিপিএম সেটা ফরওয়ার্ড ব্লককে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরেও 2 দফায় বৈঠক। মনে করা হচ্ছিল জোট কি ভেঙে যাবে, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নওশাদ সিদ্দিকী বলেছেন
যে তারা স্যাক্রিফাইস করতে প্রস্তুত, সমস্ত রকমের স্যাক্রিফাইস তারা করবেন, কিন্তু বামেদের সঙ্গে তাদের জোট চাই। কারণ তারা মনে করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াইয়ে বাম শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করলে নির্বাচনে ফলাফল ভালো হবে, এমন একটা ভাবনা রয়েছে। এবং আলিমুদ্দিনে গভীর রাত পর্যন্ত বুধবারও মিটিং হয়ে গেছে। সেই মিটিংয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী সিপিএম আইএসএফকে বলছে 31টা আসন দেবো। কত? 31টা। গতবারে 26টা আসনে বিধানসভা নির্বাচনে 2021-এ আইএসএফ লড়েছিল, একটি আসনে তারা জয়লাভ করে, ভাঙড় বিধানসভা। বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। যদিও বামফ্রন্টের মধ্যেকার অন্যান্য অনেক দলগুলোকে অনেক আসন ছাড়া হয়েছিল, তারা গ্রেড 0, সিপিএমও গ্রেড 0। এবারে সিপিএম অনেক কর্পোরেট প্ল্যান করেছে, সার্ভে করে দেখেছে যে সিপিএমের দিকে এবার বেশ কয়েকটি আসন আসতে পারে, বেশ কয়েকটি বিধায়ক সিপিআইএম পেতে পারে। তাই তরুণ তুর্কিদেরকে সামনে রেখে সাজাচ্ছেন মোহাম্মদ সেলিম। কিন্তু এমন অবস্থায় মোহাম্মদ সেলিমকে ডেডলাইনটা কে দিলেন, কারা দিলেন, কিসের ডেডলাইন, 7ই মার্চের পর ঠিক কি ঘটবে, এই জায়গাটাতেই আজকের আসল আলোচনা। আজকের আসল আলোচনা লুকিয়ে রয়েছে যে এটা জলের মতো পরিষ্কার। কংগ্রেস একা লড়ছে, বাম এবং আইএসএফ জোট, সিপিএম একা 175টা আসনে লড়বে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তাহলে এক্ষেত্রে সিপিএম 175, তার সঙ্গে যদি আমরা আইএসএফের 31টা আসন যোগ করি, তাহলে আসন সংখ্যাটা কি দাঁড়াচ্ছে আগে সেটা দেখুন। যেটা দাঁড়াচ্ছে প্রায় 205টা মতো আসন, অর্থাৎ 175 সিপিএম, আইএসএফ 31, 205টা। বাকি এখনো অনেকগুলো আসন রয়েছে যেগুলো ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, অন্যান্য বাম সহযোগী দলগুলোকে ডিস্ট্রিবিউশন করবেন সেলিম। এমন অবস্থায় সেলিমের কাছে এলো ডেডলাইন। এই ডেডলাইন কে দিলেন? এই ডেডলাইন যিনি দিলেন তিনি সবেমাত্র নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। এই ডেডলাইন যিনি দিলেন, যার সাথে বৈঠক করতে গিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মোহাম্মদ সেলিম। অনেকে বলেছিলেন কমিউনিস্ট পার্টি করতে গেলে নীতি নৈতিকতাটাকেও মানতে হবে, কিন্তু মোহাম্মদ সেলিম সেই নীতি নৈতিকতার মাত্রা ছাড়িয়ে কেন তার সঙ্গে বৈঠক করলেন? তিনি আর কেউ নন, তিনি হুমায়ুন কবির। আমরা হুমায়ুন কবিরের কথা বলছি, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের কথা বলছি, তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবিরের কথা বলছি, জনতা উন্নয়ন পার্টির নির্মাতা হুমায়ুন কবিরের কথা বলছি। হুমায়ুন কবির মাঠে ময়দানে নেমে পড়েছেন, কখনো মিমের সঙ্গে বৈঠক করছেন, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন, কারণ তাকে জোটবদ্ধ হতে হবে। আর এই পরিস্থিতিতে সিপিএমও চাইছিল জোটবদ্ধ হতে, যে কারণে রাজারহাটের নিউ টাউনে গিয়ে একবার নয় বেশ কয়েকবার বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে। কিন্তু এবার হুমায়ুনের বিশেষ এসএমএসটা কাকে করলেন? সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে করলেন। এসএমএসে এক অদ্ভুত দাবি করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিআইএম এর সঙ্গে জোট চাইছেন, বামফ্রন্টের সঙ্গে নয়। অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই তাদের সঙ্গে জোট দরকার নেই, কয়েকটা আসনে সিট অ্যাডজাস্টমেন্ট চাই। 294টা বিধানসভার মধ্যে কয়েকটা আসনে সিট অ্যাডজাস্টমেন্ট চাইছেন হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টি, ওই 5টা 10টা। সিপিএম কি এই অবস্থায় তাদের নিজেদের যে ঘাঁটি বা কোন জায়গায় এখনো জনতা উন্নয়ন পার্টি আসন চাইবে সেটা পরিষ্কার নয়। হুমায়ুন কবিরের এই যে ডেডলাইন, এবং বলা হয়েছে এসএমএসে যে 7ই মার্চের মধ্যে যা করার করবেন, 7ই মার্চের পর আর কিছু করা যাবে না। ফলে সিপিএমেরও ইচ্ছা রয়েছে এই জনতা উন্নয়ন পার্টিকেও সঙ্গে নেওয়ার। তাহলে একদিকে সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, আবার একদিকে বামফ্রন্ট। কিন্তু এখন সিপিএমকে সবচেয়ে বড় চাপের মধ্যে যেটা পড়তে হবে, বামফ্রন্টের যারা শরিক দলগুলো রয়েছে বামফ্রন্টের মধ্যেকার, ফরওয়ার্ড ব্লক যেমন বলছে সে তার আসনগুলো ছেড়ে দেবে না, আইএসএফের সঙ্গে বিভিন্ন আসনে একটা ক্ল্যাশ হচ্ছে। সিপিআই বলছে তার পুরনো আসন সে ছেড়ে দেবে না, উল্টে নতুন করে আরও বেশি আসন চাইছে। আরএসপিও বেশি আসন চাইছে।
নিজেদের সংগঠনের দিকে খেয়াল নেই, অথচ বেশি আসন দরকার। এমন একটা পরিস্থিতিতে হুমায়ুনের এই এসএমএস এর গুরুত্ব মোহাম্মদ সেলিম কি দেবেন, নাকি পরিস্থিতির কথা বুঝে সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে হুমায়ুনকেও সিপিএম টানবে এবং হুমায়ুন ঠিক যেভাবে চাইছেন বামেদের সঙ্গে জোট নয়, সিপিএম এর সঙ্গে জোট, আইএসএফ এর সঙ্গে জোট হলেই হবে। এই অদ্ভুত যে সমীকরণ হুমায়ুন কবির তৈরি করতে চাইছেন, সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, আবার আর একটা জোট বামফ্রন্ট, আইএসএফ, ফলে একটা ঘেঁটে ঘ পরিস্থিতি। তার মধ্যে 7ই মার্চ পর্যন্ত মোহাম্মদ সেলিমকে সময়। সেলিম সাহেব তো এখন কি করবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও হুমায়ুন কবিরের এই এসএমএস এর প্রতিক্রিয়া এখনো তিনি দেননি, যে তিনি দেখা করবেন কিনা বা বৈঠকে যোগ দেবেন কিনা সেটা খোলসে করেননি মোহাম্মদ সেলিম। তিনি হয়তো জল মাপছেন, আগে আইএসএফ এর সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়ে যাক। জোট তো হচ্ছে আইএসএফ এর সঙ্গে, কিন্তু সিট অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়ে যাক, তারপর সিপিএম এর সঙ্গে জনতা উন্নয়ন পার্টি বা হুমায়ুন কবিরের জোট সেটা সম্ভব কিনা, কারণ অন্যান্য বামপন্থী দলগুলো কি বলবে। যদিও আবার বলছি, হুমায়ুন কবির বলেছেন সিপিএম এর সঙ্গে জোট করব, ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা বামফ্রন্ট, রাজ্য বামফ্রন্টের সঙ্গে নয়। মানে জলে নামবো কিন্তু কুমিরের সঙ্গে সংসার করব না, এরকম একটা অবস্থান হুমায়ুন কবির রেখেছেন। 7ই মার্চ সময়সীমা, মোহাম্মদ সেলিম ঠিক কি করবেন সেটা দেখার, এবং তার কাছে এই ডেডলাইন কিন্তু মার্চের 7 তারিখ পর্যন্ত রয়েছে। তারপরে আর বিষয়টা নিয়ে এগোনো যাবে না। ফলে যা করার হয়তো এর মধ্যেই করবেন কিনা সেটা দেখার। দোলের আগেই হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক হবে কিনা, সিট অ্যাডজাস্টমেন্ট হবে কিনা, আইএসএফ, হুমায়ুন কবিরের দল এবং মোহাম্মদ সেলিমের সিপিএম তারা কতটা ঐক্যবদ্ধ হতে পারবে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আজকের প্রতিবেদনে পর্যন্তই। আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কমেন্টে জানান যে সিপিএম এর সঙ্গে জনতা উন্নয়ন পার্টি বা হুমায়ুন কবিরের দলের এবং আইএসএফ এর জোট হওয়া সম্ভব। বামফ্রন্টের সঙ্গে জোট নয়, সিপিএম আইএসএফ এর সঙ্গে কেন জোট চাইছেন হুমায়ুন, কেন ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই নিয়ে তার নাক উঁচু হুমায়ুন কবিরের, সেটা দেখতে হবে। কটা আসন সিপিআইএম ছাড়তে পারে হুমায়ুন কবিরকে যদি সিট অ্যাডজাস্টমেন্ট হয়। এমনিতেই আইএসএফকে আসন ছাড়া নিয়ে একাধিকবার বৈঠক করতে হচ্ছে। এই জোট হলে, আইএসএফ, সিপিএম, জনতা উন্নয়ন পার্টির জোট হলে আদতে কি কোনো লাভ হবে এই জোটের? কমেন্টে আপনারা জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই মন্তব্য নিই এবং আমরা চেষ্টা করি আগামীতে আপনাদের কাছে আরও ভালো রাজনৈতিক সমীকরণ তুলে ধরার জন্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই আপনারা সুচিন্তিত মতামত জানাবেন, কোনো অসুবিধে নেই। আমাদের প্রতিবেদনের সপক্ষেই যে আপনার কমেন্ট যেতে হবে তা নয়, আপনি খোলামলে ঠিক কী ভাবছেন এই জোট নিয়ে, যদি এই জোটটা হয় এবং এই ডেডলাইনের মধ্যেই মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে রেসপন্স করবেন কিনা, এই বিষয়গুলো তো এসে যাচ্ছে। আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত জানান। ধন্যবাদ।